সরকার থেকে হয়তো নির্দেশ আসছিল যে যে কোনোভাবে ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করতে হবে, কিন্তু ছাত্ররা কিন্তু হল ছাড়ে নেই। 10টা-11টার দিকে দেখা গেল যে লোকে লোকারণ্য হলো জাহাঙ্গীরনগর, যে আমাদের যে গার্মেন্টস শ্রমিকরা রয়েছে, গার্মেন্টসের বিভিন্ন ফ্যাক্টরি, তারাও আমাদের মিছিলের সঙ্গে যোগ দেওয়ার জন্য আসা শুরু করেছে। আমাদের ছাত্রছাত্রীরা যেভাবে নিপীড়িত হয়েছিল, নির্যাতিত, এটা অন্য কোথাও নাই। জুলাই আগস্টের এই আন্দোলনে যে ধরনের হত্যাকাণ্ডগুলো করা হয়েছে, এগুলোর ব্যাপারে তারা কিন্তু ক্ষমা চায়। আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে এই দেশে, তাদেরকে আরো বিপদে ফেলে দেওয়ার জন্য শেখ হাসিনা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা নয়া দিগন্তের পক্ষ থেকে এই পুরো জুলাই মাস জুড়ে বিভিন্ন জনের কথা আপনাদের সামনে তুলে ধরছি। তারা তাদের জুলাইয়ের স্মৃতিগুলো আমাদের সাথে শেয়ার করছেন, সেই পাশাপাশি তাদের প্রত্যাশা আকাঙ্ক্ষা পূরণের জায়গাগুলো আমরা একটু জানার চেষ্টা করছি। আজ আমরা এমন একজনকে আমাদের সাথে পেয়েছি, তিনি বাংলাদেশের বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অনেক উঁচু পদে আছেন এবং উনি জুলাই আন্দোলনেও অত্যন্ত সক্রিয়ভাবে মাঠে ছিলেন। চলুন আমরা আজকে তার কথাগুলো শুনি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম, প্রো ভাইস চ্যান্সেলর এডুকেশন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। স্যার, জুলাইয়ের সময় তো আমরা জানি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা ঢাকা রিচা মহাসড়ক, যেটা ঢাকায় ঢোকার একটা মূল দ্বার ছিল, সেটা তারা বন্ধ করে দিয়েছিল। এবং আরও একটা ঘটনা আমাদের সবার স্মৃতিকে নাড়া দেয়, সেটা হচ্ছে 15 জুলাই রাতে যে ভিসির বাসভবন বা ভিসি স্যারের যে বাসা, সেই জায়গাটাতেও বেশ কিছু ঘটনা ঘটেছিল। তো ওই সময়কার এমন কোনো কথা যেটা হয়তো একটু আপনার এখনও মনে চায়, বা 2 বছর চলে গেলেও এখনও পর্যন্ত মনকে খুব নাড়া দেয়, সবার সাথে বলতে ইচ্ছে করে, এরকম একটু স্মৃতিচারণ যদি একটু করতেন। ধন্যবাদ। বিশেষ করে নয়া দিগন্তকে ধন্যবাদ জানাবো। এই ধরনের 2 বছর পরবর্তী সময়েও এই বিষয়টাকে কেন্দ্র করে আলোচনার সূত্রপাত। বিশেষ করে ওই সময় আমরা দেখেছি নয়া দিগন্তকে একটা জোরালো ভূমিকা পালন করেছিল তাদের সীমাবদ্ধতার মধ্যেও। প্রথম পর্যায়ে আন্দোলনের জাহাঙ্গীরনগরের বিষয়টা আমি বলবো। শিক্ষকরা, ছাত্ররা শিক্ষকদের কিন্তু ওইভাবে পায়নি, মানে যে সর্বাত্মক স্বতঃস্ফূর্তভাবে শিক্ষকরা ওখানে যাবে সেটা কিন্তু সম্ভব হয়নি। ধীরে ধীরে এটা কিন্তু শিক্ষকদের সমর্থনটা বাড়তে থাকে, সেখানে প্যারালালি আন্দোলন চলতে থাকে। একটা পর্যায়ে আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনায়, অর্থাৎ শেখ হাসিনা সংবাদ সম্মেলনে যে রাজাকার বলে সম্বোধন করায়, প্রথম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে, ছাত্রীরা হল থেকে নেমে আসে রাজপথে, যে আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, কে বললো, কে স্বৈরাচার স্বৈরাচার, এইভাবে কিন্তু স্লোগানটা উঠে। এই স্লোগানটা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাতে সেখানে তারা আন্দোলনে নেমে এসেছিল। প্রথম সূত্রপাত হয়েছিল আমাদের এখন রবীন্দ্রনাথ ঠাকুর হল, ওখানকার সামনে, ওখান থেকে একটা মিছিল আসতেছিল, সেখানে ছাত্রলীগ হামলা করে ওখানে। পরবর্তীতে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও এটার মানে প্রতিরোধ গড়ে তোলে। বৈষম্য বিরোধী আন্দোলনের অনেক নেতাকে তখন তারা জোর করে হলের ভিতরে আটকে রাখে। তারপর অন্যান্য হলের ছাত্ররাও এখানে চলে আসে বৈষম্য বিরোধীর, সেখানে একটা প্রতিরোধের মতো হয়। তো সেই হলের বাধ্য হয়ে পদত্যাগ করতে, তার দায়টা এড়িয়ে যায় এবং বিচারটা করেনি। তখন অনেকে আহত হয়েছিল। এই আহত হওয়ার পরবর্তীকালে আমরা দেখি তার পরের দিনে বিকালবেলায় কিন্তু এটা আরেকটা মিছিল শুরু হয়েছিল। সেই মিছিলেও এই আমাদের লাইব্রেরির সামনে, সেখানেও কিন্তু অনেক ছাত্রছাত্রী আহত হয়। ওখানে ধাওয়া পাল্টা চলতে থাকে। পরবর্তীতে বিচারের দাবিতে 15 তারিখে, ওই আমাদের 15ই জুলাই সন্ধ্যার পর যখন এই হামলাটা হয়, তখন আমাদের ছাত্ররা এই ব্যানারেই, ছাত্রছাত্রীরা যৌথভাবে ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি, তারা তাদের নিরাপত্তা দাবি করে।
ওখানে ভিসি তখনকার প্রশাসন প্রভোস্টদের নিয়ে সব মিটিং করে, কিন্তু ছাত্রদের সামনে তারা আসতে চায়নি। পরবর্তীতে ছাত্রদের চাপে ভিসি একবার আসলেন, ভিসি প্রভোস্টরা তারা এসে বললেন আমরা দেখছি এইভাবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল দেখছি করে সময় ক্ষেপণ করে পুলিশ আসে। তো সাধারণ ছাত্রদের মনে করেছিল পুলিশ বোধহয় তাদেরকে রক্ষার জন্যই আসছে। এর মধ্যেই কোনো না কোনোভাবে বহিরাগতদের নিয়ে আসা হয়, ট্রাকে করে জিপে করে নিয়ে এসে একটা পর্যায়ে আলোচনার কথা বলে তারা ভিতরে চলে গেল। ভিতর থেকে আর দরজা খোলা হয়নি। ওখানে দেখা গেলো ছাত্রদের উপর বহিরাগতরা হেলমেট বাহিনী এসে হামলা করা শুরু করে। এবং ওখানে আমাদের কয়েকজন শিক্ষকও ছিলেন, বর্তমান ভাইস চ্যান্সেলর ছিলেন, পুরো ভাইস চ্যান্সেলর নজরুল ইসলাম ওখানে ছিলেন, আর আরও ছিলেন কয়েকজন শিক্ষক ওখানে। যেখানে আমাদের গোলাম রব্বানী স্যার ছিলেন, এরা ছিলেন কিন্তু ওই সময়টায়। তারপর আমাদের একজন শিক্ষক ইলাহি ইতিহাসের, সে চোখে গুলিবিদ্ধ হয়েছিল সেখানে। ওই সময় টিয়ার গ্যাস নিক্ষেপ করা শুরু করে পুলিশ ওই সময় অনেক। প্রথম পর্যায়ের হামলায় কিন্তু ছাত্রলীগের এই ছেলেরা যে ক্যাডার বাহিনী নিয়ে এসে হামলা করেছে, তখন আমাদের আন্দোলনকারী ছাত্রছাত্রীরা ভিতরে চলে যায়। ভিতরে যে যখন এটা হামলাটা হয় নির্বিচারে ৭১-এর কায়দায়, আমাদের ছাত্রছাত্রীদেরকে রক্ষার জন্য ওখানে সবাই সমবেত হয়ে ভিসির বাসার ভিতরে, বাসভবনের ভিতরে আর ঢুকতে দেওয়া হয়নি, তারা নিরাপদে ভিতরে ছিলেন। এরপর একটা পর্যায়ে যখন এই খবরটা ছড়িয়ে যায়, আত্মনাদের খবর, মালিহা নামলা নামের আমাদের একজন ছাত্রী এটা ফেসবুকে প্রচার করে দেয়। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসলে ঐতিহ্যই একটা আছে, বিশেষ করে আন্দোলন সংগ্রামে ছাত্রীরা কিন্তু সবসময় অগ্রণী ভূমিকা। এটা এক্ষেত্রেও তাই হয়েছিল। সমস্ত ছাত্রীরা হল থেকে চলে আসে, ছাত্রদের হল থেকে লাঠি বাস যার ছিল সেগুলো নিয়ে একত্রিত হয়ে এদের উপরে সে প্রতিরোধ গড়ে তোলে। তখন এরা পালিয়ে যায়। এই প্রথম কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ কিন্তু বিতাড়িত হয়। এরপর পরবর্তীতে পুলিশ বাহিনী কী করলো, ওই সময় তখন আগে আহ্বান করা হয়েছিল যে আন্দোলনকারীদের রক্ষা, তারা তখন রক্ষা করে নেই। যখন ছাত্রলীগ বিতাড়িত হয়ে গেল, এরপর পরবর্তীতে আমরা দেখলাম পুলিশ নির্বিচারে টিয়ার সেল কাঁদানে গ্যাস শুরু করে দিল। এতে আমাদের অনেক ছাত্রছাত্রীরা আহত হয়েছিল এবং এর ফলাফলটা হয়েছিল পরে ভোর পর্যন্ত চলে এটা। পরবর্তীতে ছাত্ররা বিভিন্ন জায়গায় চিকিৎসা নেওয়ার জন্য চলে যায় এবং ভাইস চ্যান্সেলর অত্যন্ত গোপনে তার বাসভবনটা সেরে যায়। পরের দিন ঘটনা হচ্ছে, শিক্ষকদের তো আন্দোলন চলছিল, শিক্ষক সমাজ তখন মৌন মিছিল করে ভিসি সিন্ডিকেট সভা আহ্বান করছে এই অফিসেই। আমরা ঘেরাও করতে আসি এবং তাদেরকে বলি যে এটা বন্ধ করার জন্য, যে ইউনিভার্সিটি বন্ধ করা যাবে না, আমরা দাবি জানাতে থাকি। একটা পর্যায়ে তিনি আলাপ আলোচনার কালক্ষেপণ করতে থাকেন। এদিকে পুলিশ ডিপ্লয় হয়ে যায়। ঢাকা থেকে হয়তো নির্দেশ আসছিল যে কোনোভাবে হোক ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করতে হবে। পুলিশ বিকেলের দিকে এসে গুলি শুরু করলো, আর ওরা প্রশাসনের লোকজন বাইর দিয়ে চলে যায়, ঘোষণা দিয়ে চলে যায় এবং পরে রণক্ষেত্রে পরিণত হয়ে গেছিলো এখানে কয়েকদিন। এরপর আন্দোলন কিন্তু এখানে থেমে যায়নি। আন্দোলনের প্রথম পর্যায়ে নেতাদের গ্রেপ্তার করা হয়, অনেকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। আরিফ সোহেলকে এখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু এখানে তারপরেও কিন্তু আন্দোলন এখানে থেমে নেই। আমরা কিন্তু এই সময়ে ক্যাম্পাস যে পুলিশ দ্বারা ভর্তি করে, তার মাঝেও কিন্তু আমরা বিশেষ করে এখানে আমি যে সংগঠনটায় কাজ করতাম, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, তাদের বেড়া নিয়ে কিন্তু আমরা মৌন মিছিলও করেছি সেদিন, যে এটার প্রতিবাদে। অন্যান্য সংগঠনগুলো ছাত্ররা অল্প পরিমাণ ছিল, কিন্তু ছাত্ররা কিন্তু হল ছাড়ে নেই, কোনো না কোনোভাবে হলের ভিতরে ছিল, আশেপাশে ছিল। পরবর্তীতে এইভাবেই কিন্তু আন্দোলন চলতে থাকে এবং ছাত্ররা কিন্তু দমে যায়নি সে সময়। বিশেষ করে প্রথম যে এটা হয়, পরবর্তীতে যে 5ই আগস্টের যে কর্মসূচিটা এগিয়ে আনা হয়, এর মধ্যেই আরিচা রাস্তা অবরোধ হতে থাকে। সামরিক বাহিনীর উপস্থিতিতে আমরা কিন্তু সমাবেশ করি এবং প্রচুর পরিমাণে উপস্থিত জনসম্পৃক্ততা ছিল এখানে। এবং আন্দোলনগুলো এমন পর্যায়ে চলে গিয়েছিল, শান্তিপূর্ণ ছিল, কিন্তু অত সহিংসতা এখানে হয়নি। এবং পুলিশকেও এক পর্যায়ে দেখা যায় পুলিশও কিন্তু পরবর্তীতে অতটা তারা সহিংসতার দিকে যায়নি। 5ই আগস্টের যে ঘটনাটা ঘটলো, আমরা তখন যে কর্মসূচিতে দেওয়া হয়েছিল ঢাকায় যেতে হবে,
আমি অরুণাপল্লীতে বাসভবনে থাকি। আমার এক কলিগকে নিয়ে ভোরবেলায় আমি ওখান থেকে হেঁটে এই ইয়াতে চলে আসি, আমাদের নতুন কলা ভবনের সামনে। তখন একটু হতাশই হয়ে গেলাম। তখন মনে করলাম যে সারা বাংলাদেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে, আমাদের ছাত্ররা নাই। আমরা তখন 10-12 জন ওখানে বসেছিলাম, 10-12 জন ছাত্রছাত্রীরাও ছিল না, আমরা কয়েকজন শিক্ষক ওখানে বসা। তা দেখা গেল যে আল্লাহর রহমতে যে যখন আরও সময় বাড়তে থাকে, বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর পরিমাণে আন্দোলনকারীরা এসে উপস্থিত। 10টা-11টার দিকে দেখা গেল যে লোকারণ্য হলো জাহাঙ্গীরনগর। তারপর আমরা মিছিল শুরু করলাম ডেইরি গেট দিয়ে বের হয়ে। তখন গুড়ি গুড়ি করে বৃষ্টি হচ্ছে। আন্দোলনকারী নেতারা যারা ছিল, ছাত্ররাই তো মেইন, তারা মাঝে মাঝে খবর নিচ্ছিল যে কত দূর পর্যন্ত যাওয়া যাবে কি। আমরা কিন্তু বিশাল মিছিল নিয়ে আমরা এই প্রথমে ডেইরি ফার্ম পার হয়ে আমরা পিএটিসির ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম। তখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝেই কিন্তু লোকজন ছিল। তারপর আবার কিছু দূরে গেলাম আমরা ব্যাংক কলোনি পর্যন্ত, ওখানে দাঁড়ানো হলো। এর মধ্যেই আমরা খবর পেলাম যে আমাদের যে গার্মেন্টস শ্রমিকরা রয়েছে, গার্মেন্টসের বিভিন্ন ফ্যাক্টরির, তারাও আমাদের মিছিলের সঙ্গে যোগ দেওয়ার জন্য আসা শুরু করেছে। এরপর সাভারে যখন আমরা গেলাম, এই যে নিউ মার্কেটের সামনে, তখন পুলিশ ওখানে ব্যারিকেড দিয়ে রাখছে। আর এর মধ্যে আমরা অনেকে প্রস্তুতি নিয়েছিল যে কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে যে প্রস্তুতিতে হয়, সেগুলো কিন্তু তারা নিয়েছিল ওখানে। আমরা শিক্ষকরা সামনের সারিতে ছিলাম মিছিলে নিয়ে। আমরা একেবারে এই ওটা বলে কি, যেখানে মারা গিয়েছিল গার্মেন্টসের যে কারখানাটা ছিল, ওটার আগে দিয়ে পুলিশ নির্বিচারে আমরা বারবার বলছিলাম যে এটা আমরা শান্তিপূর্ণভাবে যাব, এটা ছাত্ররা আছে এখানে, আপনারা কিন্তু কথা শোনা হয়নি। হঠাৎ করে মানে গুলি ছোড়া, কাঁদানি গ্যাস নিক্ষেপ এবং অনেক স্নাইপারও ছিল উপরে। এর মধ্যেই আমাদের এখানে আমরা দেখলাম আমাদের একজন শিক্ষিকা এই সময়তে বাংলা বিভাগের শামীমা সুলতানা, সাবেক প্রধানমন্ত্রীর ছবিও নামিয়ে ফেলেছেন। এটা কিন্তু সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছিল। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের এখন মনে পড়ে। আর ওই সময়কার আমাদের বেশ কয়েকজন ছাত্র নেতা যারা ছিল আন্দোলনকারী, তারা যে মিছিল মিটিংয়ে স্লোগান কন্যা ছিলেন আমাদের সোহাগী, এখন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা, ওর জ্বালাময়ী, তারপর তহিদ সিয়াম, আরিফ সোহেল, জিতু, এদের যে জ্বালাময়ী বক্তব্য আমাদেরকে কিন্তু উদ্দীপ্ত করতো। শিক্ষকরা আমরা ছিলাম, আমরাও বক্তব্য দিয়েছি। যেমন আমাদের এখানে রেড জুলাই নামে একটা কর্মসূচি হয়েছিল, সেখানে আমাদের মহিলা কলিগদেরকে আমরা সামনে দিয়েছিলাম। তারপর মাথায় লাল পটি বেঁধে আমরা মিছিলে, এটা কিন্তু সেই সময় ডেইলি স্টার, প্রথম আলোতে ফ্রন্ট পেজে ছিল জাহাঙ্গীরনগরের। অর্থাৎ আন্দোলন সংগ্রামে জাহাঙ্গীরনগরের ভূমিকাটাকে এখান থেকে দেখতে হবে, যদি হাইলাইট কিন্তু ওইভাবে হয়নি। আমরা যে এখান থেকে প্রথম বিতাড়িত করলাম ছাত্রলীগকে, সেটা কিন্তু অন্যান্যরা ক্রেডিট নেওয়া হচ্ছে। ঢাকা ভার্সিটিতেও কিন্তু এ ধরনের হয়নি। আমাদের ছাত্রছাত্রীরা যেভাবে নিপীড়িত হয়েছিল, নির্যাতিত, সেটা অন্য কোথাও নাই, অন্য কোথাও হয়নি ওইভাবে। না স্যার, আসলে খুব সুন্দর করে বলছেন। আসলে সবচেয়ে সত্যি কথা এটা গেল যে জাহাঙ্গীরনগর থেকে প্রথম ছাত্রলীগের যে বিতাড়িত হওয়া যাওয়া। স্যার, আপনি যে রাতের কথাটা বলছিলেন যে ওই সময় যে হেলমেট পরে বা বহিরাগত, ওই ব্যাপারে কি কোনো মামলা, কোনো বিচার কি পরবর্তীতে মামলা হয়েছিল বিচ্ছিন্নভাবে? পরবর্তীতে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমরাই তদন্ত কমিটি গঠন করি। তদন্ত কমিটি গঠন করে ছাত্রছাত্রীদের স্বাক্ষর নেওয়া, ভিডিও যে এগুলো ছিল সেগুলো সংগ্রহ করে হলে হলে গিয়ে ছাত্রদের দেখে কোন কোন ছাত্র জড়িত ছিল সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে বেশ কিছু ছাত্র কিন্তু বহিষ্কার করেছি আইনগতভাবে। এটা আইনের মধ্যে যতটুকু করা সম্ভব। তারপর শিক্ষকদের কয়েকজন শিক্ষককেও আমরা সাময়িকভাবে বহিষ্কার করি। সেগুলোরও এখনও বিচার পরীক্ষাধীন রয়েছে। এখন যেহেতু সিন্ডিকেট একটা হয়ে গেছে, আর এই বিচার পরীক্ষাটা আসলে সাক্ষ্য প্রমাণ দিয়ে তো অনেকটাই করতে হয়। আসলে অনেক দিন হয়ে গেছে, আমাদের তদন্ত পরীক্ষাটাও তো অনেক লেন্দি হয়ে গেছে। আমরা মানবাধিকার অপরাধ আদালতে এটা সরাসরি পাঠাই নাই। আমরা নিজেরাই আমাদের কলিগদের নিয়ম অনুযায়ী আমরা এই বিচারের কাজটা চালিয়ে যাচ্ছি। এখন একটা চূড়ান্ত পর্যায়ে আছে। এখন এটা হয়তো স্টেক হোল্ডারদের কিছু পছন্দ হতেও পারে, নাও হতে পারে, কারণ তারা অনেকটা নিপীড়িত, নির্যাতিত ছিল সবাই যারা এটার সঙ্গে জড়িত। যে শিক্ষকদের শাস্তি হয়েছে আমাদের সিন্ডিকেট থেকে,
এটা এখন আমাদের যে সংক্ষুব্ধ ছাত্রছাত্রীরা এটাকে ওইভাবে যে এটাকে আরও পুনর্মূল্যায়নের জন্য তারা দাবি জানাচ্ছে, এখন ওই পর্যায়ে আছে। এখনও আমরা এই বিষয়টা মানে প্রকাশ্যে আসেনি, প্রকাশ্যে যায়নি যে আমরা সিন্ডিকেটের সিদ্ধান্তটা এখনও ওইভাবে জানানো হয়নি, হেল্ড আপ হয়ে আছে। আর পরবর্তী সিন্ডিকেটে এটা আমরা আলাপ আলোচনা করে কী করা যায়। আর আমাদের আইন অনুযায়ী যে সমস্ত ছাত্রকে বহিষ্কার করা হয়েছে, অনেকেই হয়তো ভিন্ন ভিন্নভাবে জড়িত ছিল, তারা কিছুটা আপিলের সুযোগ পায়। আপিল পরীক্ষাটায় অনেক ছাত্রকেই হয়তো কয়েকজনকে হয়তো এর মধ্যে আপিল করে তাদের সাজা মওকুফেরও এই সুযোগটা পেয়েছে। এটাও আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা একটু বিক্ষুব্ধ যে কিভাবে একটা আপিল করে তারা ছাড়া পেয়ে যায়, তারা তো মামলার মধ্যে ছিল। এখন এই বিষয়টা এই পর্যায়ে আছে আবার বিচারের পরীক্ষাটা। তা আমিও তো একজন আন্দোলনকারী হিসেবে চাবো যে বিচার যাতে যথাযথভাবে হয়, ন্যায়ানুগ হোক, কাউকে অন্যায়ভাবে যাতে শাস্তি না হয়, প্রকৃত দোষীরাই যাতে শাস্তি পায়। এখানে এটা গেল, এটা এই পর্যায়টা গেল হচ্ছে আপনার বিচারে। স্যার এরপর আমি যেটা এবার আপনার সাথে একটু আপনার এই কথা সূত্র ধরে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনি আন্দোলনের কথা বললেন, বিচার সম্পর্কে আমরা 2 বছর পার হয়ে গেল দেখতে দেখতে 24-এর আন্দোলনে, তারপরে একটা সরকারও গঠিত হলো। তো ওই সময়কার যে প্রত্যাশা বা আকাঙ্ক্ষা বা নতুন সরকার 4 মাস হলেও কিন্তু 4 মাস শেষ হয়ে 5 মাসে পড়েছে, তাও সময়টা খুব কম না। এই জায়গাটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? হ্যাঁ, এটা যথার্থ প্রশ্নই করেছেন। আমাদের আশা আকাঙ্ক্ষা কিন্তু অনেক বেশি ছিল এটা নিয়ে, বিশেষ করে তরুণ ছাত্র সমাজের যে নেতৃত্ব, আমরা আশা করেছিলাম তারা একটা ভ্যানগার্ড হিসাবে থাকবে। কিন্তু আমরা কিছুদিনের মধ্যে লক্ষ্য করলাম এটার কিছু বিচ্যুতি ঘটে গেছে। বিশেষ করে যখন দেখা গেল যে ছাত্ররা একটা রাজনৈতিক সংগঠন গঠন করা শুরু করলো, এখানে কিন্তু জনগণ কিন্তু তাদের মুখ থেকে একটু ফিরে যাওয়া শুরু করলো যে এটা। তারপর তাদের মধ্যে নানাবিধ কিছু দুর্নীতির খবরও আমাদের প্রকাশিত হতে থাকে। বড় হোটেলে ইফতার পার্টির আয়োজন, কয়েক কোটি টাকা খরচ করে, তারপর গাড়ি বহন নিয়ে ভ্রমণ করা, বিশেষ করে দিনাজপুরের যে সার্জিস আলমের যে গাড়ি বহন নিয়ে সেখানে গিয়েছিলেন। তারপর সিনিয়রদের সম্পর্কে নানাবিধ কথা বলা, নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব যেভাবে কথা বলেন, এই বিষয়গুলো জনমনে কিন্তু এগুলো আমরা কিন্তু চাইনি। আমরা চেয়েছিলাম একটা যে স্বাধীনভাবে কথা বলে পরস্পর যে বিতর্ক করার শালীনতাভাবে যে সংস্কৃতিটা নতুনভাবে গড়ে উঠবে, সেই সংস্কৃতি কিন্তু আমরা এখনও ওই মাত্রায় পাইনি। তারপরও এটা এখন মনে হয় কিছু না পেলেও হঠাৎ বসে থাকে বা শুয়ে থাকলে মনে হয় যে এখান তো শেখ হাসিনা নাই, আমি তো স্বাধীনভাবে কথা একটু তো হলেও কথা বলতে পারছি, আমাকে তো কেউ গুম করছে না, যে আমাকে জেলখানায় নিচ্ছে না, ওই ভয়টা কিন্তু এখন নেই। এখন কিন্তু সবাই স্বাধীনভাবে কথা বলছে, সরকারেরও সমালোচনা করতে পারছে। তো আমাদের প্রাপ্তিটা হচ্ছে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন, যদিও কেউ বলে যে নির্বাচনটায় অনেক মেকানিজম করা হয়েছে, কিন্তু সবাই জানে যে নির্বাচনটা যথাযথভাবে হয়েছে, ইউনিট সরকারই করেছে নির্বাচনটা। আর নির্বাচনটার পরে যে সরকার আসলো সেই সরকারের থেকেও এখনও প্রত্যাশা রয়েছে সবারই। তো প্রত্যাশার অনুযায়ী আমরা দেখছি যে এই সরকারের প্রধান, যিনি অনেক দিন দেশের বাইরে ছিলেন, খালেদা জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান, তিনি এসে কিন্তু বলছে যে তার কিছু প্ল্যান হয়েছে, আই হ্যাভ এ প্ল্যান, না প্রথমে যে বক্তৃতা দিলেন, বক্তৃতার পরে আমরা নির্বাচন হয়ে গেল। নির্বাচনের পরে তিনি এমন কিছু পদক্ষেপ নিলেন, কিছু জনকল্যাণমূলক পদক্ষেপ যেগুলো নিয়েছেন তিনি, সেগুলো আমরা আশা করব এখনও এটার যে প্রতিক্রিয়াটা বা এটা কতক্ষণে বাস্তবায়ন আরও পরে জানা যাবে। কিন্তু প্রাথমিক যে বিষয়গুলো দেখা যাচ্ছে যে তিনি হয়তো দেশের জন্য রিয়েল অর্থেই কাজ করেন। যেমন তিনি কী করলেন যে সমস্ত যে বিরোধী দলের প্রধান নেতার বাসায় তিনি চলে গেলেন নির্বাচনের পরপরই, তাদের সঙ্গে কথা বললেন। এই যে তার সংসদে এখন যে ঘটনা, সংসদে কিন্তু ভালো বিতর্ক হচ্ছে, বিরোধী দলও কিন্তু চমৎকারভাবে তাদের কথাগুলো বলে, যেভাবেই বলুক না কেন, আর এক ঝাঁক তরুণ সেখানে প্রতিনিধিত্ব করছে। এটাও কিন্তু আমাদের আশাবাঞ্জক যে রাজনীতিটা এখন রাজপথে না থেকে সংসদের মধ্যে আছে, সবাই কথাবার্তা বলছে, ওখানেই তাদের
বাদ প্রতিবাদ, বিভিন্ন জায়গায় জনসভা হচ্ছে, সেখানে তো আর হামলা হচ্ছে না। এই স্যার, আপনার বিষয়গুলো কথার প্রত্যাশাটা। সূত্র ধরে একটা কথা মাথায় আসলো এই আপনার সাথে কথা বলতে বলতে। স্যার, আমরা এই জুলাই মাসেই জানলাম যে রয়টার্সের কাছে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বললেন যে উনি দেশে আসছেন। তো মানে জুলাইয়ের একদম সামনের সারির যোদ্ধা আমি বলবো, বা সামনের সারিতে ছিলেন। প্রস্তুতি কেমন মনে হচ্ছে আপনার কাছে যে হাসিনা আসছে? আমাদের হাসিনা আসছেন, এটাই তো আমাদের প্রতিরোধের একটা সক্রিয় সব। হাসিনার ব্যাপারে তো সবাই একাট্টা, মতপার্থক্য আমাদের অনেকের মধ্যেই আছে দলগুলোর মধ্যে, কিন্তু এই বিষয়তে তো জাতীয় ঐক্যমত যে হাসিনা কিভাবে আসবে। তার বিরুদ্ধে তো পরোয়ানা জারি হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাকে। তো উনি আসলেই তো প্রথমেই তো তাকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যাওয়া হবে। আর আমরা যেহেতু জানি হাসিনার যে নেচারটা, উনি কোনো অবস্থাতেই নিজের জীবন দিতে এখানে আসবেন না। ওনার এটা স্ট্যান্ডবাজি বলে আমি মনে করি। কারণ যে ধরনের কাজ শেখ হাসিনা করে গেছে বাংলাদেশে, সেটা কিন্তু ক্ষমার অযোগ্য। এবং তিনি কিন্তু তার দল এখনও কিন্তু জনগণের কাছে ক্ষমা চায়নি, যে নিঃশর্ত একটা ক্ষমা চাওয়া। যেমন 96 সালে নির্বাচনের আগে উনি মাথায় হজ করে এসে মাথায় যে হেজাব পরে সবার কাছে কিন্তু ক্ষমা চেয়েছিলেন যে তাদের ভুল হয়ে গেছিল। কিন্তু এই 5ই আগস্টের, জুলাই আগস্টের এই আন্দোলনে যে ধরনের হত্যাকাণ্ডগুলো করা হয়েছে, সেগুলোর ব্যাপারে তারা কিন্তু ক্ষমা চায়নি। অর্থাৎ একটা রাষ্ট্রে আসিও থেকে তিনি মাঝে মাঝে ধরনের বক্তব্য দেন যে দলের নেতাকর্মীদের চাঙ্গা করে রাখার জন্য। আর তার দলের ঊর্ধ্বতন নেতারা কোথায় বিলাস জীবনযাপন করছে? ওই 71 সালের মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের প্রধান নেতারা কি করেছিল? কলিকাতায় বিভিন্ন বড় বড় হোটেল, কারো কারো বাসায় বিলাসিতার জীবনযাপন করেছিল। আর মাঠ পর্যায়ে কারা যুদ্ধ করেছিল? নিপীড়িত জনগণ, মানে যারা সাধারণ জনগণ কিন্তু যুদ্ধ করেছিল। এভাবেই তারা আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে দেশে, তাদেরকে আরও বিপদে ফেলে দেওয়ার জন্যই শেখ হাসিনা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে। তার আত্মীয় স্বজন উনি কিন্তু আগেই বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন, টাকা পয়সা তো আগেই বিদেশে নিয়ে গেছে। অর্থাৎ এই ধরনের আস্ফালনটা হচ্ছে পাগলের প্রলাপ ছাড়া আমি আমার আর কিছুই বলবো না। অর্থাৎ এটা দ্বারা তিনি জনগণকে তার বিচারের মুখ থেকে অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আর বাংলাদেশের তার আশা অসম্ভব বিষয় এটা। আমরা অনেকে দেখছি, ফেসবুকে দেখা যায় যে কতগুলো বিমান নিয়ে নামবে, তারপর উনি হচ্ছে বেনাপোলে আসবেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনেক লোকজন তার ওখানে যাবে। এটা কি কেউ কি কার প্রাণ বিসর্জন দিতে যাবে? এত বিরোধিতা, শক্ত বিরোধিতা থাকার পরও সে ওখানে কিভাবে ওখানে বের হবে? বের হলেই তো জনগণই তো প্রতিরোধ গড়ে তুলছে, জনগণের হাতে এই বিষয়টা আমরা ছেড়ে দিতে পারি। জি স্যার, আপনি আসলে সুন্দর একটা কথা বলছেন যে ওই ইস্যুতে আসলে আমরা সবাই এক। স্যার, বাজেট ঘোষণা হলো। বাজেটে শিক্ষা বা বিশেষ করে আমরা ইউনিভার্সিটিগুলোর বিষয়ে যে গবেষণার জায়গাটা আচ্ছা, আমরা একটু বুঝতে পারছি। হ্যাঁ স্যার। যে সাম্প্রতিক ইউজিসির একটা নির্দেশনা জারি করেছে যে এখন বিশ্ববিদ্যালয়গুলোর দিকে আগে যে বাজেটটা সরকার থেকে দেওয়া হতো ইউজিসির মাধ্যমে, ইউজিসি সেটা একক হাতে নিয়ে কাজ, এবং ইউজিসির মাধ্যমে এই বাজেটটা ইউনিভার্সিটিগুলো ব্যবহার করে। এটার একটা নেতিবাচক দিক হচ্ছে যে যে পরিমাণ, সামান্য পরিমাণ 9-10 কোটি টাকা বিশ্ববিদ্যালয়, আমরা যেমন 9 কোটি 10 কোটি টাকা পাই বছরে, এখানে আমরা কি করি, এটা আমাদের হচ্ছে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয় রেজিস্ট্রি বিল্ডিং থেকে। বিজ্ঞপ্তি দেওয়ার পরে টিচাররা বিভিন্ন ফ্যাকাল্টিতে আবেদন করে। আবেদনের পরিমাণটা হচ্ছে 40-50 জন, 60-70-80 এই ধরনের বিভিন্ন ফ্যাকাল্টি অনুযায়ী। সায়েন্স ফ্যাকাল্টিতে বেশি আবেদনটা আসে। তো এই আবেদনগুলো আবার যাচাই করার জন্য ডিন অফিসে কিন্তু একটা কমিটি থাকে। এই কমিটি পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করে তাদের নামে টাকাটা একটু কোনটা টাকা ইয়েটা পাবে অনুযায়ী, ধরন অনুযায়ী টাকাটা তাদের দিয়ে দেওয়া হয়। দিয়ে দেওয়া একটা তাদের মধ্যে শর্ত দেওয়া হয়। প্রথমটা হচ্ছে যে একটা অংশ, টাকাটার একটা অংশ 2/3 আগে দিয়ে দেওয়া হয়। আর হিসাব, আর জুন মাসের মধ্যে একটা হিসাব, আর হচ্ছে এটা হচ্ছে সেমিনার হয় একটা, সেই পাবলিক সেমিনারের মতো একটা হয়। এখানে প্রশাসনের লোকজন উপস্থিত থাকে, দিনব্যাপী সেমিনারটা হয়। এবং সেমিনার পেপারগুলো উপস্থাপনা, আলাপ আলোচনা হয়, বিতর্ক হয়। সবাই কিন্তু এই যার যার টপিক্সের উপর সেখানে বিতর্ক। তারপর এটা গ্রহণ করার পরে এটা ফাইনালি রেজিস্টার বিল্ডিংয়ে জমা দেওয়া হয়। ওখান থেকে পরে
ইউজিসিতে পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ আমরা নিজেরাই এই কাজগুলো করে এইবার করছে কি এই বিষয়টা সরাসরি ইউজিসি নিয়ে নিতে চাচ্ছে। তো ইউজিসি নেওয়া মানে আমাদের যে ৭৩ অ্যাক্ট অনুযায়ী আমাদের সাহিত্য শাসন গবেষণার সেটা তো নয়। ইউজিসির বারান্দায় কে যায় ঘোরাঘুরি করবে এটা ১ লাখ ১.৫ লাখ টাকার জন্য? মানে ওখানে একটা আমলাতান্ত্রিক জটিলতার কথা আমরা চিন্তা করছি। এটা দ্বারা গবেষণাটাকে আরও সংকুচিত করার, এই যে ১ লাখ টাকা ২ লাখ টাকা ২.৫ লাখ টাকার টিচাররা পায়, এটা দিয়ে কিন্তু রিয়েল অর্থে কিছু কিছু গবেষণা করে এটা কিন্তু পুস্তক আকারে বিভিন্ন নিবন্ধ আকারে কিন্তু বের হয়। যেমন আমাদের সরকার রাজনীতি বিভাগের একজন শিক্ষক অধ্যাপক মহিউদ্দিন এই পরপর ২ বছরে এই প্রজেক্টের করেই গবেষণা করে কিন্তু দুটো বই কিন্তু বের করেছেন তিনি। একটা হচ্ছে সংসদ পার্লামেন্ট, আর হচ্ছে রাষ্ট্রপতি। অর্থাৎ রাষ্ট্রপতি একটা প্রতিষ্ঠান, আমাদের সংসদে একটা এই দুটি প্রতিষ্ঠানের নামে তিনি আলাদা গবেষণা গ্রন্থই বের করেছেন। যে ওখান থেকে বলা হচ্ছে ইউজি থেকে এটা হচ্ছে মিস ইউজ হয়, তো মিস ইউজ তো সবখানে হয়, ইউজিসিতেও তো মিস ইউজ হয়। অর্থাৎ বিবিসি আমার থেকে একটা সাক্ষাৎকার নিয়েছিল এই ব্যাপারে, তখন আমি এই কথাগুলোই কিন্তু উত্থাপন করেছিলাম যে এটা আর কিছুই না, বিষয়টা হচ্ছে খবরদারি করা। ইউজিসি নিজের অনেক প্রজেক্টের ব্যাপারেই কোনো খোঁজ রাখে না, এই বিষয়টা নিয়ে তাদের এটাও তার মাথা ঘামানো আমি প্রয়োজন মনে করি না। অর্থাৎ গণতান্ত্রিক এই বর্তমান প্রেক্ষাপটে মানে যে সরকার রয়েছে তাদেরও এদিকে একটু দেখা দরকার যে কারা এই কাজগুলো করে সরকারকে অজনপ্রিয় করে তোলার জন্য এই কাজগুলো করছে তারা। অর্থাৎ একটা আমলাতন্ত্রের একটা অংশ ইউজিসির কেউ এই কাজটা করে সরকারকে আরও বেকায়দায় ফেলার জন্য চেষ্টা করছে বলে আমি মনে করি। স্যার, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার। দর্শকদের বলার আছে, বলার নাই এটা ঠিক না, বলবো এটাই যে আমরা যে ঐক্যবদ্ধভাবে ৫ জুলাই আগস্টের আন্দোলনে যেমন ছিলাম, ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এই ঐক্যবদ্ধ বিষয়টাই যেন বিরাজমান থাকে। সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে যারা ঐক্যবদ্ধ ছিল আন্দোলনের পেছনে তারা ঐক্যবদ্ধ থাকবে এবং ফ্যাসিস্ট যে চেতনা এটা যাতে আর না আসে, এবং আওয়ামী লীগ বা শেখ হাসিনা আবার যে উষ্মা পোষণ করছে, আস্ফালন করছে, সেটাকে আমাদের একত্রিতভাবেই সচেতনভাবে এটা প্রতিরোধ করে তুলতে হবে। ধন্যবাদ স্যারকে, অনেক ধন্যবাদ। স্যার অনেক ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন। আশা করি আমার স্যারের যে কথাবার্তাগুলো আমরা জানলাম, আসলে এটা সত্যি কথা যে জুলাইয়ের বিষয়ে বা জুলাইয়ের ইস্যুতে আমরা দল মত নির্বিশেষে সবাই আসলে এক থাকব, এক আছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।